বিগত মে মাসের তুলনায় জুন মাসে আমার বিদ্যুৎ বিল প্রায় ডাবল আসছে আমার পোস্টপেড মিটার অনুযায়ী, এবং সারা দেশব্যাপী সিমিলার ক্লেম অনেকেই করতেছেন রিগার্ডলেস অফ পোস্টপেড অ্যান্ড প্রিপেড উভয় টাইপের মিটারের ইউজারদের সাথেই এরকমটা হচ্ছে। তো আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেমটা হয়েছিল, কী ইস্যুটা হয়েছিল, আমি কিভাবে সেটা ফাইন্ড আউট করলাম অ্যান্ড কীভাবে সেটা সলভ করলাম, এই প্রত্যেকটা বিষয় আজকে একটা গল্পে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ফাইনালি ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করাটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হইতেছে। চলেন একটা মিসকনসেপশন দিয়ে শুরু করি, হুইচ ইজ প্রিপেড মিটারে বেশি টাকা কাটে। না ভাই, বেশি কাটে না, আসল কালপ্রিটটা অন্য জায়গায়। লেটস বিগিন। সো এটা হচ্ছে একটা বাসার 0 থেকে একেবারে 24 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ একদিনের কনজামশন প্রোফাইল। এই কার্ভের নিচে ক্ষেত্রফল কতটুকু বা এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে তার একদিনে ইউজ করা টোটাল এনার্জির পরিমাণ। এর একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটার উপর তার বিদ্যুতের ইউনিটের বিল আসে। আর কার্ভটা সর্বোচ্চ কতটুকু উঁচু, ম্যাক্সিমাম হাইট অফ দ্য কার্ভ, সেটা নির্দেশ করে তার পিক পাওয়ার ডিমান্ড। এর এককটা হচ্ছে কিলোওয়াট। এর উপর তার ডিমান্ড চার্জ আসে। আপনি যত বেশি পাওয়ার ডিমান্ড করবেন গ্রিড থেকে অ্যাট এনি গিভেন মোমেন্ট, আপনার ডিমান্ড চার্জ তত বেশি আসবে। সো ইউনিট চার্জ এবং ডিমান্ড চার্জ কী জিনিস দুইটাই আমরা বুঝলাম। এবার হচ্ছে এগুলাতে রেট কত করে আসে। 0 থেকে 75 ইউনিট পর্যন্ত একটা রেট, 76 থেকে 200 পর্যন্ত আরেকটা রেট। ইউনিট যত বেশি কনজিউম করবেন পার ইউনিটে রেটটাও তখন তত বেশিই দেওয়া লাগে। বাট প্রিপেড এবং পোস্টপেড উভয়ের সমানই দেওয়া লাগে, ওইখানে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তারপর হচ্ছে ডিমান্ড চার্জ। মাসিক রেট 42 টাকা পার কিলোওয়াট। প্রিপেড এবং পোস্টপেড উভয়ের জন্য এখানেও কোনো ডিফারেন্স নাই। কারো যদি ডিমান্ড চার্জ বেশি আসে তাইলে বুঝবেন তার পিক পাওয়ার ডিমান্ডটা বেশি। যেমন আমার 2 কিলোওয়াটের জন্য আসছে 42 দুগুণে 84, আরেকজনের 6 কিলোওয়াটের জন্য আসছে 42 গুণ 6 = 252। ওটা কিন্তু এক্সট্রা না, তার ডিমান্ড বেশি, দ্যাটস ওয়াই ডিমান্ড চার্জটাও বেশি। সো এই দুইটা চার্জ মিলে যত হইল, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, ওইটার উপর 5% করে ভ্যাট বসে উভয়ের জন্যই। এখানেও কিন্তু কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তারপর আছে মিটার ভাড়া, যেটা পোস্টপেড ইউজারদের 0, কিন্তু প্রিপেড ইউজারদের দেওয়া লাগে 40 টাকা করে মান্থলি। বিকজ বিদ্যুৎ সরবরাহকারী যারা আছে তাদের এন্ড থেকে ওই মিটারটা ইউজারকে প্রোভাইড করা হয়, যেটা 5 থেকে 6,000 টাকার মতো দাম। আমরা যদি 6,000 টাকা ধরি তাইলে প্রতি মাসে 40 টাকা করে কেটে নিলে 12.5 বছরে ওই টাকাটা উসুল হয়। সো এটা এক্সট্রা কিছু না, আপনি একবারে না কিনে প্রতি মাসে একটু একটু করে দিয়ে ইভেনচুয়ালি মিটারটা কিনতেছেন। কিন্তু যদি ওই 12.5 বছর পার হয়ে যাওয়ার পরও একজন ইউজারকে এটা দেয়া লাগে বা যাদেরকে দেয়া লাগতেছে, তখন ওইটা এক্সট্রা হিসেবে গণ্য করা যায়। তার আগ পর্যন্ত কিন্তু আবার এক্সট্রা বলা যায় না। ইটস ফেয়ার। আচ্ছা, তারপর রিবেট আছে 0.5%। এটা কোনো কেটে নেওয়া চার্জ না, এটা একটা এক্সট্রা অ্যাডেড বোনাস, যেটা পোস্টপেড ইউজাররা পায় না, কিন্তু প্রিপেড ইউজাররা ঠিকই পায় এই বোনাসটা। সো আমরা নেট কস্টিংটা যদি দেখি তাইলে প্রিপেড ইউজারদের আরও কম দেয়া লাগে এই 0.5% রিবেটের কারণে, টেকনিক্যালি স্পিকিং। কিন্তু বিগত জুন জুলাই মাস থেকে প্রিপেড এবং পোস্টপেড উভয় টাইপের মিটারেই অসংখ্য রিপোর্ট শোনা যাচ্ছে যে অতিরিক্ত অ্যাবনর্মালি বেশি বিল কাটতেছে। ইভেন আমার নিজেরও কিন্তু দ্বিগুণের মতো কাটছে। আপনাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাসির তামজিদ, তারও কিন্তু দ্বিগুণের চাইতে বেশি কাটছে বলে সে ক্লেম করতেছে। এবং আমার কিছু ক্ষেত্রে হিসাব মিলছে না যে এই বিদ্যুৎ বিল যেটা 4,000 টাকার আশেপাশে আসার কথা সেটা কিভাবে 11,000 টাকার দিকে আগালো, এবং যেভাবে আগাচ্ছে। সো আমি নামলাম ইনভেস্টিগেশনে, ঘাপলাটা কোথায় সেটা আমি বের করে ছাড়বো। সো আমার ইনকোয়ারির একেবারে প্রথম স্টেপে বিদ্যুতের যে লেটেস্ট প্রাইস চার্ট আছে ওইটা অনুযায়ী আমি আমার ইউনিটের প্রাইসটা মিলাই দেখলাম যে প্রাইসিং ঠিক আছে কিনা। আমি জুন মাসে 218 ইউনিটের মতো কনজিউম করছি, ওটার জন্য আমার ইলেকট্রিসিটি চার্জ বা ইউনিটের চার্জ আসছে 1620 টাকা 80 পয়সা। কিভাবে আসলো এটা? 200 এর পরে 18 ইউনিট হচ্ছে 9 টাকা 10 পয়সা করে, 76 থেকে 200 পর্যন্ত 125 ইউনিট 8 টাকা 50 পয়সা করে, আর শুরুর 75 ইউনিট 5 টাকা 26 পয়সা করে। টোটাল 1620 টাকা 80 পয়সা। একটুও বেশি বিল আসে নাই এই সোর্সটা থেকে। ও আচ্ছা, তাইলে মেবি ইউনিট কাউন্টের হিসাবে ভুল হয়েছে বা 218 সংখ্যাটা হিসাব করতে গিয়ে ভুল হয়েছে। সো ওটাও আমি চেক করলাম। বিলের কাগজে প্রেজেন্ট রিডিংটা হচ্ছে 23,798 ইউনিট, আর প্রিভিয়াস রিডিং হচ্ছে 23,580 ইউনিট। বর্ডার থেকে ছোটোটা বিয়োগ করলে 218ই আসে। সো ইউনিট কাউন্টে কোনো ভুল নাই, ইউনিট অনুযায়ী আমার বিলিংয়ের হিসাবে কোনো ভুল নাই। তাইলে আমার বেশিটা আসলো কেমনে, প্রায় দ্বিগুণ হইল কেমনে? হোয়াটস গোয়িং অন হিয়ার? তো একজন প্রপার ইনভেস্টিগেটর যেমনটা করে, আমিও ওভাবে তথ্যবাত্য ধরে ধরে আরও ডিপে গেলাম। আমি প্রিভিয়াস মান্থের অর্থাৎ মে মাসের বিলটা আমি বের করে দেখলাম।
মে মাসের কারেন্ট রিডিং আর জুন মাসের প্রিভিয়াস রিডিংও কিন্তু এক্স্যাক্ট সেম সংখ্যা একদম ম্যাচ করতেছে। সো রিডিং রিলেটেড কোনো গরমিলও কিন্তু হয় নাই। কিন্তু চোখটা কপালে উঠলো যখন আমি মে মাসের ইউনিটটা দেখলাম 151 ইউনিট আসছিল, তাইলে জুন মাসে সেটা কেমনে 218-তে জাম্প করলো। বাট বিফোর আই গেট ইন টু দ্যাট, আমাকে যদি কন্টেন্ট মেকিংয়ের জন্য সাপোর্ট করতে চান তাহলে supportkori.com/storyhead এখানে গিয়ে আপনার ইচ্ছা মতো সাপোর্ট করতে পারেন, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনাকে ওখানে নিয়ে যাবে। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সো লাকিলি আমার কাছে একটা পাওয়ার স্টেশন আছে যেটার সাথে আমার লাইট, ফ্যান, রাউটার এবং পিসি কানেক্টেড থাকে, এবং সে রিয়েল টাইমে পাওয়ার ড্রটা ট্র্যাক করে। ডেইলি এবং মান্থলি এনার্জি কনজাম্পশন বা ইউনিটের পরিমাণ যেটা আছে সেটাও সে ট্র্যাক করে রাখে। পুরো জুন মাসে সে গ্রিড থেকে নিছে 121 ইউনিট। আর এই পাওয়ার স্টেশনের বাইরে আছে একটা ফ্রিজ, একটা 1100 ওয়াট মোটর আর 9-10 ওয়াটের 3টা বাল্ব। ওগুলাকেও কিন্তু আমার টোটাল কনজাম্পশনে আনা লাগবে, কারণ ওগুলা ওই পাওয়ার স্টেশনের বাইরে থেকে পুল করতেছে, ওইগুলার ইউসেজ এই পাওয়ার স্টেশন ট্র্যাক করতেছে না। সো ওগুলোও আমরা আনি। ফ্রিজ আমার রাফলি 20 থেকে 25 ইউনিটের মতো কনজিউম করে মান্থলি, আর ওই মাসে 1100 ওয়াটের মোটর ডেইলি সর্বোচ্চ 10-12 মিনিটের মতো রান করছে, বা কোনো দিন 4-5 মিনিটও রান করে, কারণ সবসময় তো ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক যেটা আছে ওটা খালি হয় না। হাফ ট্যাঙ্ক হইতে আমরা অনেক সময় সুইচ অন করে দিই, সেক্ষেত্রে 4-5 মিনিট রান করে, যেখান থেকে রাফলি 5 ইউনিটের মতো সর্বোচ্চ আসবে মোটর বাবদ। আর বাল্বগুলোর জন্য আরও 5 ইউনিট ধরতে পারি, তাইলে রাফলি 155 ইউনিটের মতো হইতে পারে। এটা আমার থিওরেটিক্যাল ক্যালকুলেশন, অ্যান্ড এই ক্যালকুলেশন কিন্তু আমি আন্দাজি করি নাই, আমি জানি এটা কেমনে ক্যালকুলেট করা লাগবে, অ্যান্ড সেটা আপনি মে মাসের যে ইউসেজ আসে তার সাথে ম্যাচ করলে পাবেন। 151 আসছিল না, এই দেখেন আমার এস্টিমেটে 155, অ্যারাউন্ড দ্য সেম বল পার্ক। কিন্তু জুন মাসে গিয়ে সেটা 218, বিস্তর ফারাক। তো এত বড় গ্যাপ আমার কেমনে হইল, আই হ্যাড নো ক্লু। সো মাসিক হিসাব চিন্তা বাদ দিয়ে আমি একদিনের কনজাম্পশন ট্র্যাক করার সিদ্ধান্ত নিলাম, নাছোড় বান্দার মতো বের করে ছাড়বো। 3 আগস্ট রাত 12টায় আমি মিটার রিডিং নিলাম, সেটা ছিল 24,006 ইউনিট। তারপর সারা রাত এবং দিন পার করে সন্ধ্যাবেলায় 24 ঘন্টা পার হবার আগেই আরেকটা মিটার রিডিং নিলাম, তখন ছিল 24,014 ইউনিট। মানে ওই সময়টুকুতে 8 ইউনিট কনজিউম হয়েছে আমার মিটার অনুযায়ী। কিন্তু ওইদিকে পাওয়ার স্টেশন যেটা ছিল ও হচ্ছে 1.9 ইউনিট বলতেছিল, তার সাথে ফ্রিজ এবং মোটর বাবদ আরও 1-1.5 ইউনিট যোগ করলেও সেটা সর্বোচ্চ 3 থেকে 3.5 ইউনিট বলতে পারি আমরা। তাইলে এক্সট্রা যে 4.5-5 ইউনিট রিডিং সেটা কোত্থেকে আসলো? অ্যান্ড ইট টোটালি এক্সপ্লোডেড মাই হেড। আমি নিজে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হয়ে হিসাব মিলাইতে পারতেছি না, আর আমজনতা সেন্টিমেন্ট হারাবে এটা খুবই স্বাভাবিক। তো শেষ পর্যন্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমি আবার সেই মিটারের কাছে গিয়ে উপনীত হইলাম, বিকজ আই ইনস্টিংটিভলি নিউ ইট হ্যাড টু বি দেয়ার। এই মিটারটাই আমাকে ইউনিট বেশি রিড করতেছে, তাইলে এই মিটারই আমাকে সমাধান দিবে। তো আমি মিটার পর্যন্ত গেলাম, গিয়ে দেখি যে একটা টিএমপি নামক লাল বাতি জ্বলতেছে। গেস হোয়াট, আমি এই লাল বাতি এর আগেও আরও অনেকবার দেখছি, ইটস জাস্ট দ্যাট আমি কোনো পাত্তা দিই না এটা কি, কোনো কৌতূহল জাগে নাই। তো লাস্ট টাইম ওই কৌতূহল বশত আমি একটু ঘাটাইলাম যে এই লাল বাতিটা আসলে কি। আমি যেটা খুঁজে পাইছি, নিউট্রাল এবং ফেজের মধ্যে যখন একটা কারেন্ট মিসম্যাচ হবে, সেই কারেন্ট মিসম্যাচ থেকে এই টিএমপি লাল বাতিটা জ্বলে। সোজা বাংলায় এর মানে কি এবং ইমপ্লিকেশন কি দুইটাই বোঝায় বলতেছি। আপনার বাসার ইলেকট্রিক সকেটের এই হোলে যে তারটা আসছে এটাকে আমরা নিউট্রাল বলি, এটাতে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না। আর এটাতে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এটাতে আমরা ফেজ বলি। অ্যান্ড ফেজের ভোল্টেজটা কিন্তু একটা পজিটিভ ম্যাক্সিমাম এবং একটা নেগেটিভ ম্যাক্সিমামের মধ্যে কন্টিনিউয়াসলি অল্টারনেট করতে থাকে। অ্যান্ড সেকেন্ডে এই ঘটনাটা 50 বার ঘটে আর কি আমাদের গ্রিডের ক্ষেত্রে। সো ফেজের ভোল্টেজ যখন পজিটিভ আসে তখন ফেজ দিয়ে কারেন্ট আপনার বাসায় ঢুকে তারপর নিউট্রাল দিয়ে হচ্ছে এক্সিট নেয়, আর যখন নেগেটিভ থাকে তখন তার উল্টাটা ঘটে। সো আমরা একটার উপর ফোকাস করলে সহজে জিনিসটা বুঝতে পারবো আর কি। তো মিটার থেকে ফেজ দিয়ে কতটুকু কারেন্ট বের হয়ে আপনার বাসায় গেলো, অ্যান্ড দেন আপনার বাসার থেকে ঘুরে নিউট্রাল দিয়ে কতটুকু কারেন্ট মিটারে ফেরত আসলো, ওই আউটগোয়িং এবং ইনকামিং দুইটা কারেন্টই মিটার মাপে। অ্যান্ড এই দুইটার মধ্যে যদি কোনো একটা মিসম্যাচ থাকে, সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স থাকে, তাইলে মিটারটা ভেবে নেয় যে কোনো এক ধরনের টেম্পারিং আপনার এই সিস্টেমটার মধ্যে হচ্ছে, এই জন্য টিএমপি বাতিটা জ্বলে। ও আচ্ছা, আমার বাসায় মাটির নিচে পুঁতে রাখা যে আর্থিং রড আছে ওখান থেকে একটা আর্থিং তার আমার বাসার মেইন ডিস্ট্রিবিউশন প্যানেলের নিউট্রালে গিয়ে কানেক্ট হয়েছে। তো রিটার্নিং কারেন্ট সবটা নিউট্রাল দিয়ে ফেরত না গিয়ে যদি একটা অংশ আর্থিং তার দিয়ে বাইপাস করে, তাইলে তো ইনকামিং আর আউটগোয়িংয়ের মধ্যে একটা ডিফারেন্স পাবেই মিটার। আর এই জন্যই একটা মিসম্যাচ হইতেছিল, আর এই মিসম্যাচটার কারণে ওই টিএমপি বাতিটা জ্বলতেছিল।
অ্যান্ড দিস ওয়াজ মাই রিয়েল কালপ্রিট। এই টিএমপি বাতি আমি কেমনে নিভাইলাম আর কেমনে আমার ইউনিট কাউন্ট আবার নর্মালে ফেরত আসলো, আইল গেট ব্যাক টু দ্যাট ইন এ মোমেন্ট। কিন্তু তার আগে আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমত, এই টিএমপি বাতিটা কিন্তু আমার অনেক আগে থেকেই জ্বলতেছিল, কজ আর্থিংটা অনেক আগে থেকেই এরকমভাবে করা, যেটা করা উচিত না, কজ আর্থিংয়ের প্রপার ওয়ে এটা না। বাট অনেক বাসা বাড়িতে এরকমভাবে করা থাকে, অ্যান্ড আমারও ছিল। অ্যান্ড এতদিন কিন্তু কোনো ইস্যু হয় নাই এই টিএমপি বাতি জ্বলা সত্ত্বেও। এই বিগত জুন মাস থেকেই আমার অ্যাবনর্মাল বিলিং আসতেছে। আমি এটা যদি আমার একার হইতো তাইলে আমি ধরে নিতাম যে এটা আমার একার প্রবলেম, বাট যেহেতু আমরা সারা দেশব্যাপী এরকম ক্লেম শুনতেছি যে অ্যাবনর্মাল বিলিংয়ের, দ্যাটস ওয়াই আমার এখানে একটা প্রশ্ন আছে। কারেন্ট মিসম্যাচের কি এমন কোনো একটা থ্রেশহোল্ড আছে যে থ্রেশহোল্ড ক্রস করলে পরে একটা এন্টি টেম্পারিং পেনাল্টি ট্রিগার হয়ে ইউনিট বেশি কাউন্ট হবে? ইজ দ্যাট এ থিং? এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। এবং দ্বিতীয়ত, এরকমটা যদি হয়েই থাকে তাইলে গ্রিডে কি কোনো ধরনের চেঞ্জেস আসছে বা কোনো ধরনের ম্যাল ফাংশন হয়েছে বা কোনো ধরনের ফল্ট হয়েছে যে কারণে নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করাটা এখন আগের চাইতে বেশি ডিফিকাল্ট হয়ে গেছে? দ্যাটস ওয়াই বাইপাস রাউটে আগের চাইতে বেশি কারেন্ট ফ্লো করতেছে বিধায় মিসম্যাচটা ম্যাক্সিমাইজ হয়ে ওই সার্টেন থ্রেশহোল্ডটা ক্রস করে তারপর হইতেছে ওই ইউজারকে পেনাল্টিটা দিতেছে। ইজ দ্যাট দ্য কেস, নাকি দেয়ার ইজ সামথিং এলস যেটা আমি কমপ্লিটলি মিস করতেছি? আসলে ফার্দার টেস্টিং না করে একা একা আমি কোনো কনক্লুশন ড্র করতে পারতেছি না। ব্যাক এন্ডে যারা কাজ করেন গ্রিডের ব্যাক এন্ডে, তারাই হয়তো ভালো বলতে পারবেন। যদি কোনো ইনসাইট থাকে তাইলে কমেন্টে নিচে জানাবেন। তবে আমি যেইটুক জানি সেইটুক বলি। আমি দিছি আর্থিং তার কেটে, এতে করে অল্টারনেটিভ রাস্তাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। যে কারেন্ট ফেজ দিয়ে আসলো সেটাকে ফোর্সফুলি পুরাটাই নিউট্রাল দিয়ে ফেরত যাইতে বাধ্য করলাম। তখন ওই কারেন্ট মিসম্যাচটা কিন্তু আর থাকলো না এবং তার সাথে টিএমপি বাতিটাও নিভে গেল এবং ফাইনালি আমার ইউনিটের রিডিং আবার নর্মালে ফেরত আসলো। এখন অন্যদের ক্ষেত্রেও কি সেম হবে কিনা সেটা আমার জানা নাই, কজ আমি তো আর সব জানতা না। আমি এক্সপার্টের পরামর্শ ছাড়া একলা একলা কোনো কিছু করতে সাজেস্ট করব না জিন্দেগিতেও। তবে আমার ক্ষেত্রে তারটা কাটার পর কি হয়েছে সেটা বলি। আর্থিং তারটা কাটার পর আমি রাতের বেলা একটা রিডিং নিলাম, অ্যান্ড দেন সার্টেন টাইম পর সকালবেলা আরেকটা রিডিং নিলাম। দুইটার পার্থক্য করলে সে 1.88 ইউনিট, এইটুকু ইউজ হয়েছে অ্যাকর্ডিং টু মাই মিটার। আর ওইদিকে পাওয়ার স্টেশন ওই টাইমে নিয়েছিল 1.1 ইউনিট, তাইলে বাকি থাকলো কত? 0.78 ইউনিট। এইটুকু তাইলে ফ্রিজ, মোটর এবং লাইট মিলে খাইছে, উইচ ইজ প্রিটি নর্মাল। নাও ইট মেক সেন্স, 4-5 ইউনিটের মতো গ্যাপ এখন আর নাই। সো হোপফুলি এরপর থেকে যে এনার্জি আমি ইউজ করি নাই ওইটার জন্য বিল আমার এখন আর দেয়া লাগবে না। এভরিথিং সিমস নর্মাল নাও। কিন্তু নর্মাল বিলটাই আগের চাইতে এখন একটু বেশি দেয়া লাগবে প্রিপেড এবং পোস্টপেড উভয় টাইপ অফ ইউজারদের, কজ ইউনিটের প্রাইসই কিন্তু আগের চাইতে একটু বাড়ছে, লিটল বিট বাড়ছে। বাট ওই ওই অ্যাবনর্মালি বাড়ে নাই, যে মানে 2 গুণ 3 গুণ হওয়ার মতো আসলে বাড়ে নাই, কিছুটা বাড়ছে। এখন সিচুয়েশন যেটা হয়েছে, একদিকে মানুষ ধুমায় ক্ষোভ প্রকাশ করতেছে সারা দেশব্যাপী, তার অ্যাবনর্মালি বেশি বিল আসতেছে বিধায়, উইচ ইজ টোটালি ভ্যালিড, কজ জিনিসটা অনেকটা পেটে লাথি পড়ার মতো। আবার আরেকদিকে বিদ্যুৎ বিভাগ বলতেছে যে তারা আরও বেশি কড়াকড়ি অবস্থানে যাবে যদি কেউ মিস ইনফরমেশন স্প্রেড করে। আবার এই ভিডিওটা বানাইতে বানাইতে তারা স্টেটমেন্ট চেঞ্জও করে ফেলছে। মানে এতে করে যেটা হইতেছে, মানুষের আবেগ আর কর্তৃপক্ষের মাঝখানে যে গ্যাপ সেটা ম্যাক্সিমাইজ হচ্ছে, ওটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না কোনোভাবেই। কারণ বিল বেশি আসতেছে এই কথা সত্য, এটা এটা ধ্রুব সত্য। বাট কী কারণে বেশি আসতেছে, তার পেছনের এক্স্যাক্ট মেকানিজমটা কি, টেকনিক্যাল রিজনসগুলা কি, ওগুলো হয়তো কারো বুঝে আসতেছে না, রাইট? কারণ এগুলো টেকনিক্যাল বিষয়, হ্যাঁ, এগুলো তো আর আবেগ দিয়ে হয় না। সো মানুষের কাজ, মানুষ আবেগ দেখাবে, আমজনতার কাজই আবেগ দেখানো। বাট প্রফেশনালসদের কাজ হইতেছে টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করা। সো প্লিজ আপনারা ওইটা করেন। সো ইউনিট বেশি কাউন্ট হইতেছে বা বেশি টাকা কাটতেছে, এই ক্লেমগুলোকে অস্বীকার না করে সেটাকে অ্যাকনলেজ করেন, অ্যান্ড অ্যাকনলেজ করার পর জিনিসটাকে ফিগার আউট করার ট্রাই করেন যে এখানে কি কি টেকনিক্যাল কমপ্লিকেশনস আছে, সেটা ফিগার আউট করার ট্রাই করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এই সব কিছুর বাইরেও, আমি ঘেমে গেছি ভিডিও রেকর্ড করতে করতে, এই সব কিছুর বাইরেও আমার আরেকটা অভিযোগ আছে, যেটা আমি পিডিবিতে কমপ্লেন করছি, ভোক্তা অধিকারে কমপ্লেন করছি, কোনোই সলিউশন পাই নাই। দ্যাটস ওয়াই আজকে পাবলিকলি বলতেছি অভিযোগটা। জিনিসটা হচ্ছে গ্রিডের ইনস্টেবিলিটি।
যেখানে সিঙ্গেল ফেজ আবাসিক লাইনে নমিনাল ভোল্টেজ বা টার্গেট ভোল্টেজ হইতেছে 230 ভোল্ট, সেখানে 230 ভোল্ট তো সবসময় থাকে না, একটু ওঠানামা করতেই পারে। আমরা যদি 6% ভেরিয়েশন রেঞ্জ অ্যালাউ করি তাহলে 216 থেকে 244-এর মধ্যে রাখার কথা, বাট সেখানে আমি পাই 180 ভোল্ট। অন্যান্য এলাকায় কী অবস্থা জানি না, বাট অ্যাটলিস্ট আমার এলাকায় কম থাকে, এটা আমি বলতে পারি কারণ আমি মেপে দেখছি, বাকি সবটা তো আর আমি জানি না। সো এখানে কম থাকে, মাঝে মাঝে 140-50-এর কাতারেও নেমে আসে, উইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। 99% পিপল তো জানেই না তার বাসায় ভোল্টেজ কত। তো এই যে সাস্টেইন লো ভোল্টেজের কারণে যে ও একটা ফ্যানের ভেতর ওভারহিটিং হয়ে তার পারফরমেন্স ড্রপ করে, লাইফ স্প্যান কমে, ওইগুলার রেসপন্সিবিলিটি কে নেবে? ওইটা ওই দায়ভারটা কার? আর তার উপর লোডশেডিং তো আছেই, ওইটা তো মানে ছোটোবেলার থেকে ওই লোডশেডিং নিয়েই বড় হয়ে এই যে এখন 32 বছরের দামরা হয়ে গেছি, ওইটা মানে ডিফল্ট সেটিং হয়ে গেছে, ওইটা প্রাগ ঐতিহাসিক যুগের প্রবলেম, ওইটা নিয়ে আর নতুন করে বলার কিছুই আসলে নাই। সো এইসব বক্কর চক্কর গ্রিডের উপর আমি আর ফুললি ডিপেন্ড করতেছি না। আমার যে পাওয়ার স্টেশনটা আছে এটা সোলার কম্পিটেবল, এটার মধ্যে 2 কিলোওয়াট আওয়ারের একটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আছে, উইচ ইজ খুবই ডিউরেবল অ্যান্ড লাইফ সাইকেলও অনেক বেশি। সো আই এম প্ল্যানিং টু গো সোলার যতটা পসিবল। এখন সূর্যের উপরে ডিপেন্ড করবো, কজ আমি জানি সূর্য প্রতিদিন আসবে। যখন সূর্য থাকবে ততক্ষণ পর্যন্ত সূর্যেই চলবো, যখন সূর্য থাকবে না তখন ব্যাটারিতে চলবো, যখন ব্যাটারির চার্জও শেষ হয়ে যাবে তারপর তৃতীয় অপশন হিসেবে থাকবে আপনাদের গ্রিড।